ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য জানান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, শান্তি চুক্তির এত কাছাকাছি আগে কখনো পৌঁছানো যায়নি। এটিকে চূড়ান্ত রূপ দিতে পাকিস্তান উভয় পক্ষের সঙ্গেই অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। এতে তিনি আরও লেখেন, একটি মহল শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছে, তবে সে বিষয়ে সচেতন থেকে শান্তি চুক্তিকে পূর্ণাঙ্গ রূপ দিতে সচেষ্ট পাকিস্তান। এর আগে গত 11 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা শান্তি চুক্তি নিয়ে সরাসরি আলোচনায় বসেন, তবে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। পরে পাকিস্তান, কাতার এবং কয়েকটি আঞ্চলিক দেশের মধ্যস্থতায় আরও কয়েক দফা পরোক্ষ আলোচনা হলেও তাতে কোনো সমাধান আসেনি। অবশেষে চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বলে দাবি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলারের অর্থ ছাড় দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে গত কয়েক সপ্তাহ ধরে ইরানের হামলার মুখে পড়ার পর আবুধাবি এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে। আঞ্চলিক দুটি সূত্র জানিয়েছে, আমিরাত মোট 10 বিলিয়ন ডলার ছাড় করতে সম্মত হয়েছে। এর মধ্যে 3 বিলিয়ন ডলারেরও বেশি ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে। জব্দ করা এই অর্থের পরিমাণ 20 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আমিরাতের উপর ইরানের হামলা বন্ধের বিনিময়ে এই সমঝোতা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে 3 বিলিয়ন ডলার ইতিমধ্যেই ছাড় করা হয়েছে বলেও জানা গেছে। ইরানের সঙ্গে সংঘাত আর শান্তি চুক্তিকে ঘিরে ট্রাম্পের নানা সময়ের নানা মন্তব্যে তৈরি হচ্ছে ধোঁয়াশা। শান্তি আলোচনার মধ্যে ইরানে আরও হামলার বারবারই হুমকি দিচ্ছে ট্রাম্প। অন্যদিকে তিনিই আবার দাবি করছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে চলছে চূড়ান্ত সমঝোতা। কিন্তু ইরান বলছে ভিন্ন কথা। তাদের দাবি, দুই পক্ষের মধ্যে এখনও কোনো সমঝোতা হয়নি। ট্রাম্পের এমন বিভ্রান্তিকর তথ্য আর তার প্রতি আস্থা হারিয়ে ফেলছে তেহরান। এই অবস্থায় অনিশ্চয়তা বাড়ছে চুক্তি নিয়ে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি নিয়ে সম্প্রতি বেড়েছে কূটনৈতিক তৎপরতা। খুব শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা হবে বলে বারবারই আশা প্রকাশ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি হলে 3 মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটতে পারে এবং পুনরায় চালু হতে পারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। তবে ট্রাম্পের আশাবাদের বিপরীতে সতর্ক অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আলোচনায় অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরানের কাছে অগ্রহণযোগ্য কোনো শর্ত মেনে নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। সম্ভাব্য এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হচ্ছে ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ট্রাম্প বলেছেন, এ বিষয়ে কোনো আপোষ হবে না। অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। শান্তি চুক্তির বিনিময়ে ইরানের প্রধান দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ মুক্ত করা এবং হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতি। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি ইরান ও মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফলে ঘোষিত যুদ্ধবিরতি আবারও ঝুঁকির মুখে পড়েছে। এই সংঘাত এখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। জ্বালানির উচ্চ মূল্য নিয়ে ভোটারদের অসন্তোষ বাড়ছে, যা ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান ও ভবিষ্যৎ সমঝোতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, আলোচনার অগ্রগতি ইতিবাচক হলেও চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিতই থাকবে। তবে সমঝোতা বাস্তবে রূপ নিলে তা শুধু যুদ্ধ বন্ধই করবে না, বিশ্ব জ্বালানি বাজারেও স্বস্তি ফিরিয়ে আনতে পারে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের সর্বোচ্চ সাবেক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন পিছিয়ে দিয়েছে দেশটির সরকার। মহরম মাসের প্রথম দশকের পরিবর্তে দ্বিতীয় দশকে রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানো হবে বলে জানা গেছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন রাজধানী তেহরানের মেয়র আলী রেজা জাকানি। তিনি জানান, খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান হবে মহরমের দ্বিতীয় 10 দিনের যে কোনো সময়ে। ইংরেজি ক্যালেন্ডার হিসেবে 26 জুন থেকে 5 জুলাই এই 10 দিনের মধ্যে হবে খামেনির জানাজা ও দাফন। এর আগে ইরানের সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, আরবি মহরমের প্রথম 10 দিনের মধ্যে হবে সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান। সেই হিসেবে চলতি জুন মাসের মাঝামাঝি এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
গত 28 ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। অভিযানের প্রথম দিনে স্ত্রী, পুত্রবধূ ও নাতিসহ নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইউরোপে অবৈধভাবে সীমান্ত পারাপারের পরিমাণ গত বছরের প্রথম 5 মাসের তুলনায় 40% কমেছে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও কোস্টগার্ড এজেন্সি ফ্রন্টেক্স এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সহযোগিতা বৃদ্ধি অভিবাসীদের পছন্দের দেশগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় এই পরিবর্তন এসেছে। এর মধ্যে আফ্রিকান রুটে অভিবাসীর চলাচল সবচেয়ে কমেছে, তবে মধ্য পূর্ব ভূমধ্যসাগরীয় রুটগুলো এখনও সবচেয়ে ব্যস্ত অভিবাসন পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। পশ্চিম ভূমধ্যসাগরীয় রুটে চলাচল বেড়েছে সবচেয়ে বেশি, 46%। চলতি বছরে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে প্রায় 1300 অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফ্রন্টেক্স। আবারও পদ না ছাড়ার বার্তা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একই সাথে প্রধানমন্ত্রীর পদে থেকেই পূর্ণ কর্তৃত্ব নিয়ে দায়িত্ব পালন করার কথা জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান কিয়ার স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই পদে নতুন কেউ এলেও একই আর্থিক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হবে, তাই পদত্যাগ কোনো সমাধান নয়। স্টারমারের এই বার্তা এমন সময় এলো যখন প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি পদত্যাগ করায় রাজনৈতিক চাপে পড়েছেন তিনি। এই সময় তাকে নিয়ে হিলির করা সমালোচনার জবাব দিয়েছেন স্টারমার। বলেন, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা খাতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে। পাশাপাশি প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে পদত্যাগের সময় প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি অভিযোগ করেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে ব্যর্থ হচ্ছেন কিয়ার স্টারমার। এই অভিযোগেই বৃহস্পতিবার পদত্যাগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। মেক্সিকোর তিজুয়ানায় ইরানের বিশ্বকাপ প্রশিক্ষণ কেন্দ্রের কাছে একটি গাড়ির ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে একটি মরদেহ। শুক্রবার একটি শপিং সেন্টারের পার্কিংয়ে কালো ব্যাগে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। স্থানীয় পুলিশ জানায়, শপিং সেন্টারের পার্কিংয়ে রাখা টয়োটা RAV4 গাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গাড়িটি কয়েকদিন ধরে সেখানে পড়েছিল। দুর্গন্ধ পাওয়ার পর পার্কিং কর্মীরা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। বাজা ক্যালিফোর্নিয়ার প্রসিকিউটর অফিস জানিয়েছে, মরদেহে সহিংসতার চিহ্ন রয়েছে, তবে মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মৃত্যুর কারণ বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। চীনে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে আটক করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ব্যক্তি জাতীয় নিরাপত্তা হুমকির অভিযোগে তদন্তের আওতায় আছেন। আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করে চীন জানিয়েছে, তিনি মিয়ানমার ভিত্তিক একটি নীতি গবেষণা প্রতিষ্ঠানের রাজনৈতিক বিশ্লেষক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিনজেন নামের ওই ব্যক্তিটি গুপ্তচর বৃত্তি এবং জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগে আটক করা হয়েছে। চীনা কর্মকর্তাদের দাবি, তার বিরুদ্ধে ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি জানানো হয়েছে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুর মার্কিন কনসুলেটকে। মিনজেন মিয়ানমারের ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসির প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, প্রাকৃতিক সম্পদ ও চলমান সংঘাত নিয়ে গবেষণা করে আসছে। এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্ত শেষ করতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB। দুর্ঘটনার 1 বছর পূর্তিতে প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি জানায়, তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, তবে সংগৃহীত তথ্য প্রমাণ বিশ্লেষণের জন্য এখনও কাজ চলছে। 2025 সালের 12 জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী বোয়িং 787 ড্রিম লাইনারটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে বিমানের 41 আরোহী এবং মাটিতে থাকা 19 জন সহ মোট 250 জন নিহত হন। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, উড্ডয়নের কয়েক সেকেন্ড পরে বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ বন্ধ হয়ে যাওয়ায় ইঞ্জিনে জ্বালানির সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনার চূড়ান্ত কারণ এখনও নিশ্চিত করা হয়নি। তদন্ত শেষে আন্তর্জাতিক পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হলে প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে AAIB। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে শুরু করেছে। যদিও ভারতে আমদানি শুল্ক বাড়ায়, স্থানীয় বাজারে দাম এখনও তুলনামূলক বেশি। তারপরেও গয়নার দোকানগুলোতে কমেনি ক্রেতাদের উপস্থিতি। ব্যবসায়ীরা জানান, বিনিয়োগের পাশাপাশি বিয়ে ও পারিবারিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা আবেগই স্বর্ণের চাহিদা ধরে রেখেছে। আরাফাত ইসলামের রিপোর্ট। নয়াদিল্লির একটি জুয়েলারি শোরুম। স্বর্ণের হার, কানের দুল আর বিয়ের গয়না ঘিরে বেড়েছে ক্রেতাদের ব্যস্ততা। কেউ গলায় হার পরে দেখছেন, কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পছন্দের গয়না বেছে নিচ্ছেন।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে, ফলে যারা মূল্যবান এই ধাতুটি কেনায় স্থগিত রেখেছিলেন তাদের অনেকেই আবার আগ্রহী হচ্ছেন। While they see it as a financial decision, দাম যেভাবে বেড়েছিল তখন মনে হয়েছিল এখন আর স্বর্ণ কেনা উচিত নয়, কিন্তু এখন দাম কিছুটা কমায় মানুষের জন্য আবার স্বর্ণ কেনার সুযোগ তৈরি হয়েছে। daughter's wedding for the someone else in the family. তবে ব্যবসায়ীদের মতে শুধুমাত্র দামের ওঠানামা নিয়ে ভারতের স্বর্ণের বাজারকে ব্যাখ্যা করা যায় না। বিয়ে, পারিবারিক অনুষ্ঠান এবং সামাজিক ঐতিহ্যের কারণে স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ এখনো অটুট। It for emotional reasons for their own. ক্রেতারা এটিকে আর্থিক সিদ্ধান্ত হিসেবে দেখলেও বিয়ে বা পারিবারিক অনুষ্ঠানের মতো আবেগঘন কারণগুলো স্বর্ণ কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেই আবেগ এতটাই শক্তিশালী যে হঠাৎ করে এর চাহিদায় বড় পরিবর্তন দেখা যায় না। That shift. তবে ধাতুটির দাম বাড়ায় ক্রেতাদের আরও হিসাবি করে তুলেছে। অনেকে বাজেট অনুযায়ী কম ওজনের গয়না বা কম ক্যারেটের গয়না বেছে নিচ্ছেন। অবশ্যই মূল্যবৃদ্ধির কারণে মানুষ এখন আরো পরিকল্পনা করে কিনছেন। তারা নির্দিষ্ট বাজেটের মধ্যেই কেনাকাটা করছেন। কেউ কেউ 22 ক্যারেটের বদলে 18 ক্যারেট বেছে নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে বাজারের হিসাব নিকাশের বাইরে ভারতের স্বর্ণ শুধুই গয়না নয়, বরং পারিবারিক ঐতিহ্য, সামাজিক মর্যাদা এবং আবেগের প্রতীক। আর সেই কারণেই দামের ওঠানামা সত্ত্বেও স্বর্ণের প্রতি ক্রেতাদের চাহিদা এখনো অটুট। আরাফাত ইসলাম, ৭১। ইবোলার নতুন প্রাদুর্ভাব মোকাবেলায় তৎপরতা বাড়িয়েছে DR কঙ্গো। দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের বুনিয়ায় উদ্বোধন করা হয়েছে ইবোলা চিকিৎসা কেন্দ্র। নতুন এই কেন্দ্র রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। আরাফাত ইসলামের রিপোর্ট। দর্শক, এই মুহূর্তে আমরা এই প্রতিবেদনটি পরবর্তীতে আবারও দেখব। এই মুহূর্তে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। Challenges also bring opportunities. It is two sides of the same coin. Political transitions can bring questions, but they also bring the clarity of purpose needed for genuine transformation. Our government possesses the political will, the strategic vision, and the unwavering commitment to make Bangladesh the most competitive investment destination in South Asia. We view every foreign ambassador here not just as a diplomat, but as a crucial partner of our development. We view every business leader here not just as an investor or a taxpayer, but a stakeholder in our national success. Let this conference be the starting point of an open, continuous dialogue. We cannot do the job by one-off events. We must remain connected, we must remain in dialogue. We must get feedbacks from you just as we owe our response to your questions. Measure us by our actions, hold us to our commitments, and work with us as we rebuild trust and unlock the true, vibrant potential of Bangladesh. Once again, I thank you all for your gracious presence here this morning. I wish this conference every success in paving the way for enduring partnerships and shared prosperity. I thank you all. Thank you. দর্শক, পররাষ্ট্রমন্ত্রী কথা বলছিলেন, আমরা ছিলাম সেখানে খানিকটা। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। ততক্ষণ চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।